ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকের এই নির্বাচনী জনসভায় যারা এসে উপস্থিত হয়েছে, দূরে কাছে অনেকে আছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং প্রত্যেকের কাছে আমি আবেদন রাখছি এই মাসের 7 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জনাব হাবিব শেখ মহাশয়কে আমরা প্রার্থী হিসাবে মনোনীত করেছি। আপনারা তাকে ইভিএম মেশিনের 7 নম্বরে থাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবেন। আমাদেরকে জানতে হবে, ভাই ওইদিকে একটু চট দিতে পারো, নাহলে যারা দায়িত্বশীলেরা আছে স্টেজ থেকে নিচে নেমে গিয়ে বসো। লাইটে ঠিকঠাক মতো ব্যবস্থা করতে পারবে। মানুষকে 500 টাকায় বিরিয়ানির প্যাকেট দিয়েছে, ওটা ভালো না। মানুষকে বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিলে এখন আসছে না, ভালো আশা আসছে না, বসার জায়গাটা দিতে হবে। ভাষণ মাঝি করার জন্য বড় বড় নেতা হয়তো স্টেজে উঠে থাকবে। এই লাইটের যারা দায়িত্বে আছেন ভাই, ওই শ্মশান কর্মস্থানে ধাপ থেকে খুলে নিয়ে এসে এখানে লাগান তো, টাগিয়ে আনুন তো। কারা লাইটের দায়িত্বে আছে? ম্যানেজমেন্ট কারা করছে এখানে? তুমি বসো। মুর্শিদাবাদ কেন্দ্রে একাধিক দলের পক্ষ থেকে একাধিক প্রার্থী দাঁড়িয়েছেন, অনেকে নির্দল থেকেও দাঁড়িয়েছেন। প্রত্যেকে আসছে, জনগণকে বলছে যে আমাদেরকে ভোট দিন, আমরা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য এই করবো সেই করবো, অনেক কিছু বলবো। তবে আমি একটা কথা বলতে চাই আপনাদের, যারা এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। ইতিপূর্বেই মুর্শিদাবাদের মানুষ, এই জঙ্গিপুরের মানুষ 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। কখনো সিপিএম এর পক্ষ থেকে গিয়েছে, কখনো কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছে, বা তৃণমূলের পক্ষ থেকে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটা রাজনৈতিক দল আসে, মিষ্টি মিষ্টি করে বলে যে ভোট দাও আর তোমাদের সমস্যা সমাধানের জন্য আমরা পার্লামেন্টে গিয়ে বলবো। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসে ভোট যায়, নেতা ফ্লাইটে চড়ে দিল্লি যায়, রাজধানী চড়ে দিল্লি যায়, কিন্তু এই জঙ্গিপুরের মানুষ, এই জলঙ্গির মানুষ, এই মুর্শিদাবাদের মানুষের যে চাওয়া পাওয়ার অভাব অভিযোগ, শিক্ষক নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, বড় স্বাস্থ্য কেন্দ্র নাই, এখানকার বিড়ি শ্রমিকদের ঠিকঠাক মজুরি নাই, এখানকার পরিযায়ী শ্রমিকের সমস্যা নাই, কোন বাবুকে বলতে শুনলাম না। ভাবতে আমার অবাক লাগছে, কি মুখ নিয়ে এখানে কংগ্রেস ভোট চাইতে আসছে? কংগ্রেস 60 বছরের মধ্যে ভারত স্বাধীন শাসন করেছে, অধীর বাবু বড় বড় কথা বলছে, 25 বারের এমপি হওয়ার পরও কেন এই মুর্শিদাবাদে, কেন এখনো উন্নত মানের একটা স্বাস্থ্য কেন্দ্র হলো না? অধীর বাবুকে জবাব দিতে হবে। এখন ভোট চাইতে
চাইতে আসছে, আবার ভোট চাইতে চাইতে তো উনার মনের মধ্যে যেটা ছিল সেটা ব্যক্ত করে দিয়েছে। কি বলেছে? বিজেপিকে ভোট দিতে বলেছে। শুনেছেন আপনারা? আর তার যোগ্য দোসর বন্ধু মোহাম্মদ সেলিম সাহেব ঠিক ঠিক করে হাসছেন, এখনো কিন্তু উত্তর দেয়নি যে অধীর বাবু এটা ভুল বলেছে। বলেছে নাকি? বলেছে। 25 বছর বাংলায় শাসন কার্য কার হাতে ছিল? কার হাতে ছিল? কংগ্রেসের হাতে। 34 বছর বাংলা শাসন কার্য বামেদের হাতে ছিল। আজকের দিনে নিয়ে 13 বছর বাংলার শাসন কার্য কাদের হাতে আছে? তৃণমূলের হাতে আছে। আর সবকা সাথ সবকা বিকাশ বলনেওয়ালা দল শুভেন্দু অধিকারীদের সরকার, দিলীপ ঘোষের কেন্দ্রীয় সরকার, সুকান্ত মজুমদারদের কেন্দ্রীয় সরকার, গৌরী শঙ্কর বাবুদের কেন্দ্রের সরকার সবকা সাথ সবকা বিকাশ বলছে, কিন্তু আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। মুর্শিদাবাদ একটা স্বাধীনতার পরে থেকেই পিছিয়ে পড়া একটা জেলা, এতদিন 75 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন নির্দিষ্ট পরিকল্পনা করলো না? বাম সরকারকে যেমন জবাব দিতে হবে, কংগ্রেসকে যেমন জবাব দিতে হবে, একইভাবে বিজেপি তৃণমূলকে জবাব দিতে হবে। তাই বলি, ভোট আসবে যাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এখন অনেক ভেবেছেন মুর্শিদাবাদকে নিয়ে, মুর্শিদাবাদে এই করতে হবে, মুর্শিদাবাদের সেই করতে হবে। মুর্শিদাবাদবাসীর জন্য অনেক কান্না কাঁদছে। 34 বছর ধরে তোমরা বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদকে কি দিয়েছো? মুর্শিদাবাদের মানুষ কোশ্চেন করছে। 25 বছর বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছো? মুর্শিদাবাদের মানুষেরা, মায়েরা, বোনেরা আজকে প্রশ্ন করছে। 13 বছর বাংলায় শাসন করছো, মুর্শিদাবাদকে 13 বছরে কি দিয়েছো? কি মুর্শিদাবাদের মানুষেরা এই প্রশ্ন করেছো তো নাকি ভাই? এই করছেন তো নাকি? একসাথে আওয়াজ দেবেন, করছেন তো নাকি? আপনাদের জানতে হবে আমরা কোথায়। শুধু পার্লামেন্টে পাঠাচ্ছি, পার্লামেন্টে পাঠানোর কাজটা কেন? কি কাজ পার্লামেন্টে পাঠানো? এই মুর্শিদাবাদ লোকসভাতে প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটার কি দিল্লিতে গিয়ে তার সমস্যার কথা বলতে পারবে? সম্ভব নয়। বা যারা শুনবে তাদের শোনাটাও ধৈর্য থাকবে না। সেই জন্য কি আছে, এই 16 লক্ষ 17 লক্ষ মানুষের মধ্যে থেকে ভোটাভুটি করে প্রায় 22-23 জন ক্যান্ডিডেট আছে। এর মধ্যে থেকে একজনকে আমরা, যে সব থেকে বেশি ভোট পাবে, যে ম্যান্ডেট পাবে, সব থেকে বেশি মানুষ যাকে চাইবে, সে পার্লামেন্টে গিয়ে একদিকে গঙ্গা ভাঙন, একদিকে পরিযায়ী শ্রমিকের সমস্যা, একদিকে স্কুলগুলোতে শিক্ষক দিতে হবে, শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে, এর কথা মুর্শিদাবাদে এমসের মতো, কলকাতার পিজির মতো, চিত্তরঞ্জনের মতো উন্নত মানের হসপিটাল দরকার, এর আওয়াজ তুলবে। এই কারণে তো পাঠানো। মায়েদের সমস্যা, শিক্ষার সমস্যা থেকে শুরু করে এই আওয়াজগুলো তুলবে পার্লামেন্টে, সেই জন্য তো পাঠানো হয়। মুখ দেখার জন্য পাঠানো হয় না। সেলফি নেবে, টিকটক ভিডিও করবে, সেই কারণে পার্লামেন্টে পাঠানো হয় না। পার্লামেন্টে পাঠানো হয় মায়েদের হাকে স্বাবলম্বী করতে হবে। মায়েরা যাতে ঘরে বসে, ঘরের কাছে থেকে মাস গেলে 5-7 হাজার ইনকাম করে, তার পলিসি সরকারকে তৈরি করতে হবে। এর আওয়াজ পার্লামেন্টে পৌঁছানোর জন্যই ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো হয়। তার পরিবর্তে কি দেখছি, গিয়ে টিকটক ভিডিও করছেন, গিয়ে সেলফি নিচ্ছেন আর পোস্ট করছেন। কেউ রাহুল গান্ধীর সাথে ছবি তুলে পোস্ট করছে, কেউ মোদিজির সাথে ছবি তুলে পোস্ট করছে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছবি তুলে পোস্ট করছে, নেতাদের সাথে ছবি তুলে পোস্ট করছে। কিন্তু যে কারণে আমরা পার্লামেন্টে পাঠালাম, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের কণ্ঠ পার্লামেন্টে উঠবে। আমার গঙ্গা ভাঙনে বা জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কৃষিজ জমি চলে যাচ্ছে, সেইটাকে কিভাবে রোধ করতে হবে, সেই জন্য এখানকার এমপি সাহেবের কাজ হবে পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা যে 22,000 কোটি টাকা সম্ভবত যে গঙ্গার সংস্কারের জন্য, বিউটিফিকেশনের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, শুধু বেনারসে সীমাবদ্ধ রাখলে হবে না। ওই টাকাটা ওই ওয়েস্ট বেঙ্গলের, যেখান থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, এই মুর্শিদাবাদ মালদার এই প্রত্যন্ত এলাকাতে প্রতি বছরে বিঘে বিঘে জমি ধ্বংস হয়ে যাচ্ছে, গঙ্গা বক্ষে চলে যাচ্ছে। ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, সিমেন্টের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এর আওয়াজটা পার্লামেন্টে তোলা দরকার।
কিন্তু দুঃখের বিষয় সে আওয়াজ উঠছে না। কি উঠছে? কে কত বড় নেতা, কে দিদির সাথে ছবি তুলে পোস্ট করছে, এটা বড় নেতা, কে দাদার সাথে ছবি তুলে পোস্ট করছে। তাই বন্ধুগণ, আসুন, এগিয়ে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই মে মাসের 7 তারিখে আমরা যে প্রার্থী দান করিয়েছি হাবিব শেখ মহাশয়, তিনি একজন বিএসএফ এর প্রাক্তন, তিনি সেনা, ঠিক দেশকে যেভাবে তার জীবন দিয়ে রক্ষা করেছে, সীমান্তকে যেভাবে জীবন দিয়ে হলো রক্ষা করবার জন্য তিনি প্রস্তুত নিয়ে রেখেছিলেন, তিনি সীমান্তকে যেভাবে রক্ষা করেছেন, মুর্শিদাবাদকে রক্ষা করবে, গঙ্গার ভাঙনের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে আওয়াজ তুলবে। তাই হাবিব শেখ ভাইকে বলবো, আপনাদেরকে বলবো, হাবিব শেখ ভাইকে এই মে মাসের 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মায়েদেরকে বলবো, হেভি সংখ্যায় মা বোনেরা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে বলছি, আপনাদের হাতে এখন 1000 আর 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। 1000-1200 টাকা থেকে সমস্যার সমাধান নয়। আপনাদের পরিবারের কেউ যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, জলঙ্গির ব্লক হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাচ্ছে না, ওখান থেকে রেফার করে দিচ্ছে, কলকাতায় যেতে হবে, দূরে দূর যাওয়া সম্ভব হচ্ছে না বলে ঘরের 10,000-15,000 টাকা দিয়ে বেসরকারি জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, কেন স্বাস্থ্য পরিষেবাকে কিনে নিতে হবে? স্বাস্থ্য পরিষেবা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সরকারের দায়িত্ব হচ্ছে আমাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। তাই আওয়াজ তুলছে এই জলঙ্গির মানুষদেরকে, এই মুর্শিদাবাদের মানুষদেরকে, কলকাতায় গিয়ে সরকারি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নাই, এখানে উন্নত মানের হসপিটাল তৈরি করতে হবে। মায়ের হাতে 1000-1200 ধরাচ্ছে, মায়ের সন্তানরা বা মায়ের পরিবারের কারো যখন ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে, হয় কলকাতায় ছুটে যেতে হচ্ছে, কলকাতায় গিয়েও বেড পায় না, দালাল আছে ওখানে, 15,000, 20,000, 50,000 টাকা না দিলে বেড পায় না, আর এখানে না হলে বেসরকারি থেকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে 15,000, 20,000 একবারই খরচ হয়ে যাচ্ছে। তাহলে মায়েদের লাভটা কি 1000 টাকা মাসে দিয়ে? মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, মায়ের সন্তানগুলো যেখানে প্রাইমারি শিক্ষা অর্জন করতে চায়, আজকে যদি আমার কথা ভুল হয়, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার বাচ্চাগুলো, যাদের সন্তানগুলো সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, কেউ 3-তে পড়ে, কেউ 4-এ পড়ে, কেউ 2-এ পড়ে, তাদেরকে বলবেন, তাদের অঙ্কের বইটা, গণিতের বইটা বার করবেন, বলবেন বাবু তোর অঙ্কটা একটু করতে দেখি, আপনার সামনে বসিয়ে পড়াবেন, দেখতে পাবেন কি করেছে, ধ্বংস করে দিয়েছে আপনার ছেলেগুলোকে। আপনার হাতে 1000-1200 দিচ্ছে, আপনার ছেলের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিচ্ছে। যেখান থেকে আপনার বাচ্চাটা শিখে উঠবে, আগামী দিনের জন্য হবে, সেই জায়গাটায় প্রাইমারি লেভেলটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, 1000-1200 পরে হবে, আওয়াজ তুলুন, মমতা ব্যানার্জির কানে আওয়াজটা পৌঁছাক, মমতা ব্যানার্জিকে বার্তা দেন, 1000-1200 দরকার নাই, আগে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক দিক, শিক্ষা সামগ্রী দিক, এই আওয়াজটা আপনারা তুলুন। আপনাকে তো 1000-1200 ধরাচ্ছে, কিন্তু দেখুন খোঁজ নিয়ে, এলাকার এমএলএ সাহেবের ছেলে মেয়ে বা তার পরিবারের কেউ সরকারি স্কুলে যায় না। এলাকার বিদায়ী এমপি মহাশয়, তার ছেলে মেয়ে, তার পরিবারের কেউ সরকারি স্কুলে যায় না। সরকারি স্কুলে কারা যায়? যারা এই চটে বসে আছেন, তাদের ছেলে মেয়েরা, তাদের হয়ে আওয়াজ আমরা তুলছি, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার আওয়াজ তুলছি। তাই অনুরোধ করছি আপনাদেরকে, আমাদের হাতকে শক্ত করুন, পার্লামেন্টে গিয়ে আওয়াজ চিৎকার করতে হবে। পশ্চিম বাংলায় নয়, শুধু ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এক সময় নবাবের জেলা ছিল, আজকে সেই জেলাকে পরিযায়ী শ্রমিকের জেলায় বানিয়ে দিয়েছে এই অপদর্থ সরকারগুলো। 75 বছর ধরে তিলে তিলে এই জেলার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এই জেলা থেকে, এই জেলার ভূমিপুত্র হাবিব শেখকে পার্লামেন্টে পাঠান, মানুষের ওই আওয়াজ তুললে এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। খুব ভালোবাসে আপনাদের মমতা ব্যানার্জি, জানেন? মমতা ব্যানার্জি সরকারের আসার আগে 100টা চাকরি থাকলে মুসলিমদের চাকরি সেখানে 4টে ছিল। এই 13 বছরে এত ভালোবেসেছে, বলছে মুসলিমদেরকে চাকরি করে কি করবে, কষ্ট করে লাভ আছে? কষ্ট করতে হবে, তোরা ঘরে বসে থাক, পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিচ্ছে, মাতাল আতাল হয়ে ঘরে থাক। 100টা চাকরি ছিল, মধ্যে 4টে ছিল মুসলিমদের, এখন সেটাও ধ্বংস করে দিয়েছে।
100টা চাকরি একটাও মুসলিম খুঁজে পাবেন না। 100টা চাকরিতে দলিত ভাইদের যে কোটা ছিল সেটাকেও ধ্বংস করে দিয়েছে। এসসি ভাই অর্থাৎ এসটি ভাই অর্থাৎ আদিবাসী ভাইদের জন্য যে কোটা সংরক্ষণ ছিল এই মমতা ব্যানার্জির আমলে সেটাও ধ্বংস করে দিয়েছে। পরিবর্তে কি দিয়েছে আমাদেরকে? সাচার কমিটির সুপারিশটা দেখিয়েছিল মুসলমানরা বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সবাই হই হই করে ভোট দিল, কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কোনো ডেভেলপমেন্ট নাই, কোনো উন্নতি নাই। এর পরিবর্তে লিগাল ইলিগাল মদের দোকান পাড়াতে পাড়াতে করে দিল। ভুল বলছি নাকি ভাই? এই মায়েদের কাছে বলছি, মায়েরা এখানে দাঁড়িয়ে আছেন, মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সাথ দেন। বাপেরাও দেবে, মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সাথ দেন। যদি আগামী দিনে আমাদেরকে দায়িত্ব দেন, রাজ্য পরিচালনার দায়িত্ব, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, যত রাজ্যে লিগাল ইলিগাল মদের দোকান আছে সবটাই বন্ধ করে দেবো আমরা। সাথ চাই আপনাদের। 500,000 দেওয়ার মায়ের ছেলে 20 টাকার মদের পাউচ বাড়িতে কিভাবে পৌঁছে যাবে তার দায়িত্ব মমতা ব্যানার্জি নিচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমরা চাই মায়ের হাতে কাজ। আমরা চাই মা মাসের শেষে 5,000 7,000 টাকা ইনকাম করুক, খেটে খাবে, মা প্রস্তুত আছে। এই 1,000-1,200 টাকা দিয়ে 1,000-1,200 টাকা দিয়ে ভোট চাইছে, এটা হবে না। আমরা চাই মায়েরা খেটে মাস গেলে 5,000-7,000 ইনকাম করুক, তার আমরা ব্যবস্থা করতে চাই। কি মায়েরা 1,200 টাকার থেকে আপনি মেহনত করে মাস গেলে 5-7,000 ইনকাম হবে, সেটা চান না 1,000-1,200 চান? এই জোরে বলুন, খেটে ইনকাম করতে চান তো নাকি? তার ব্যবস্থা আমরা করবো আগামী দিনে যদি সুযোগ দেয়। ভাই এখানে বসে যাবেন, একটু বসে পড়ুন না, যারা আছে একটু বসে যান তো ভাই, একটু বসুন না, একটুখানি বসুন, 2-10 মিনিট বক্তব্য দেবো তো। মুরব্বী তুমি বসো, মুরব্বী তুমি তোমার চেয়ার পেয়ে গেছো, বসো, ওখানে মাটি চেয়ারও নয় ওখানে, ওদেরকে রাগ দেখালে হবে না, ভালোবেসে বলতে হবে। কি ভাই বসো বসো। তো ভাই অধীর বাবুর বক্তব্য কালকে শুনেছেন আপনারা? হ্যাঁ, অধীর বাবু রাগে হয়ে গুসাতে এসে কি বলেছিল? নওশাদ নাকি ছোট আইসি। তো বড় আইসির কথাই বলি, তো বড় আইসি পেরে উঠতে পারছে না বড় আইসির সাথে, জানেন তো হায়দ্রাবাদে। আমি তার হয়ে প্রচার করতে আসিনি, এমন জ্বালাতে পড়েছে তার নাম নিয়ে ঘুমোয় আর ওঠে, আর আমাকে এখন ছোট আইসি বলছে। তা ওর বলে যদি শান্তি পাই বলুক, কিন্তু মমতা ব্যানার্জি বা বিজেপির সাথে কত ভালো সম্পর্ক শুনেছেন? কি বলেছে? তিনি বিজেপিকে ভোট দেবার কথা। আর মোহাম্মদ সেলিম সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে তার ঘুরছে, এখনো পর্যন্ত বললো না যে অধীর বাবু কথাটা ভুল বলেছে। আমাদের লড়াই বিজেমুরের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম সাহেবের মুখ থেকে কিন্তু শুনলাম না। আমরা স্টেজ থেকে দাঁড়িয়ে বলছি, আমাদের লড়াই তো হচ্ছে এই বিজেমুরের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি খাল কেটে বিজেপিকে নিয়ে এসেছে, আমাদের সর্বপ্রথম কাজ হবে খালটা বন্ধ করে বিজেপিকে আটকানো আর তৃণমূলকে পরাস্ত করা। আপনারা যদি আমাদের হাতকে শক্ত করেন, আমরা সেই লড়াই করব। ভাই সত্যিকারের কথা বলছি, আমি ভাবি মাঝে মধ্যে যে কারা আজকে ভোট চাইতে এসেছে আমাদের মুর্শিদাবাদের মানুষের কাছে, যাদেরকে ইতিপূর্বে 25 বছরের জন্য সুযোগ দিয়েছিল বাংলার মানুষেরা, যাদেরকে ইতিপূর্বে 34 বছরের জন্য সুযোগ দিয়েছিল বাংলার মানুষেরা, যাদেরকে অলরেডি 13 বছর ধরে সুযোগ দিয়ে আছে, তারা কেউ মুর্শিদাবাদের কথা ভাবলো না। আমার আজকে প্রথম প্রোগ্রাম ছিল 4টে থেকে ভগবান গোলায়, প্রায় 4.5 লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু দুঃখের বিষয় 4.5 লক্ষ মানুষের কাছে আবার এসে তৃণমূল ভোট চাইছে, বিজেপিও ভোট চাইছে, সিপিএমও ভোট চাইছে, কংগ্রেসও ভোট চাইছে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করার জন্য একটা দুটো ব্লকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বড় নয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের ভগবান গোলার ছেলে মেয়েরা সেটা ওই ব্লক থেকেই শিক্ষা অর্জন করতে পারে, কলেজ না। ভাবতে পেরেছেন? কিন্তু ভালোবেসে উঠলে উঠছে, এত ভালোবাসা রাখার জায়গা নাই। এত ভালোবাসছে এখন সেলিম সাহেবেরা, অধীর বাবুরা, তাহের সাহেবেরা, ভালোবাসার জায়গা নয়। কিন্তু আসল জায়গায় যখন কোশ্চেন করা হচ্ছে, ওটা হবে দেখছি। আমরা চাইছি আন্দোলনটা। স্বাস্থ্যের কথা বলছি, ও ধর্মের সুরসুরি দিচ্ছে। শিক্ষার কথা বলছি, ও বন্যের সুরসুরি দিচ্ছে। ক্ষুধার্ত খাদ্যের কথা বলছি, ও বলছে পার্লামেন্টে পাঠাও সমাধান হবে। 17 বার তো পার্লামেন্টে পাঠিয়েছেন আপনারা। আপনার দাদু ভোট দিয়েছেন, আপনি আপনার বাবা ভোট দিয়েছেন, এখন আপনি ভোট দিচ্ছেন।
এই ভোট দিয়ে দিয়ে 17 বার এই মুর্শিদাবাদের মানুষেরা 1952 সাল থেকে প্রথমে কংগ্রেসকে সুযোগ দিয়েছে, 1980 সালে লেফট ফ্রন্টকে সুযোগ দিয়েছে, তারপরে রিসেন্ট তৃণমূলকে সুযোগ দিল। কিন্তু দুঃখের বিষয়, তিনটে পার্টি কি টেস্ট করে নিয়েছে, কেউ মুর্শিদাবাদবাসীর জন্য সেই অর্থে কথা বলেনি। গঙ্গা ভাঙন কেন হচ্ছে তার বিরোধিতা করে পার্লামেন্টে কেউ শব্দ খরচ করেনি। মুর্শিদাবাদের এই মানুষজনদেরকে পরিযায়ী শ্রমিকের তকমা কেন লাগাতে হচ্ছে, এখানে কেন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না, এর কথা কাউকে বলতে শুনিনি। তাই আপনাদের বলবো, আমাদেরকে যদি আপনারা একবার সুযোগ দেন, আপনাদের জন্য যেমন আমি রাজ্যের আইনসভার মধ্যে গঙ্গা ভাঙন রোধের কথা, বিড়ি শ্রমিকদের কথা, পরিযায়ী শ্রমিকদের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা আন্দোলন করছি, ওখানে বলছি এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। হাবিব ভাইয়ের মাধ্যমে আমরা এক্সবিএসএফ তিনি এর মাধ্যমে আমরা দেশের আইনসভার মধ্যে এই মুর্শিদাবাদের স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, পিছিয়ে বর্গের জেলার কথা, এখানকার মানুষদের আর্থসামাজিক ভাবে জীবন কিভাবে ডেভেলপ হয় তার কথা দেশের আইনসভার মধ্যে আমরা পৌঁছাতে চাইছি, যদি আপনারা সুযোগ দেন। কেন যদি আপনাদের বলছি, ভাই আমাদের কাছে অবৈধ টাকা নাই যে রাতে 2000, 4000, 5000 টাকা বিরিয়ানির প্যাকেট দেবো, ভোটটা চেয়ে নেবো, ওটা আমি পারবো না। তবে একটা কথা বলছি, যদি কেউ রাতে অন্ধকারে 2000 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে, ছাড়বেন না, কিন্তু ও ছাড়বেন না, ও নিয়ে নেবেন, আপনাদের বলছি। আমি বিধায়ক, তো বিধায়ক রাজনীতিতে আসার পরেও চুরি কত রকম ভাবে হয় সেটাও কিন্তু জানতে পেরেছি। এই একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা পায় এলাকার উন্নয়নের জন্য, 5 বছরে তাহলে কত পায়? 25 কোটি টাকা। এখানকার আবু তাহের সাহেব দাঁড়িয়েছেন তো, ইনি আবার দাঁড়িয়েছেন তো, তার শারীরিক সুস্থতা কামনা করি তাকে আমি নম্রতার সাথে, অতি বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চিতভাবে আবু তাহের খান সাহেবের দলের লোকেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, বা আগামী দিনে আবু তাহের খান সাহেব এখানেই প্রোগ্রাম করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে প্রোগ্রাম করলে বা তার দলের কাছ থেকে একটু জানতে চাইছি, এই 5 বছরে 25 কোটি টাকা আবু তাহের খান সাহেব কোথায় কোথায় খরচ করেছে, তার খতিয়ানটা এই মুর্শিদাবাদ লোকসভার মানুষের কাছে তুলে ধরুক, তাহলেই তো বোঝা যাবে। আমরা বছরের শেষে ধরছি, আমি ভাঙড়ের বিধায়ক, আবার ওখানে তৃণমূল অনেক কথা বলে, আমি ওদেরকে বলেছি, ভাঙড়ের ভোটারদেরকে বলেছি একটু ধৈর্য ধরুন। আমি মাস গেলে 1 লাখ টাকা মতো মাইনে পাই এবং 1 বছরে 60 লাখ টাকা বেতন, এখন 70 লাখ টাকা হয়েছে খরচ করার জন্য। 5 বছর শেষে যে টাকাটা এমএলএ ল্যান্ডের খরচ করার দরকার, কোথায় কোথায় খরচ করেছি, নিজের গাঁটের টাকা কত খরচ করেছি, নিজের মাইনের টাকাটাও কত খরচ করেছি, খামের মধ্যে ভরে ভাঙড়ের প্রতিটা ভোটারদের বাড়িতে পৌঁছে দেব। আবু তাহের খান সাহেব নিশ্চিতভাবে তিনি 5 বছরে যে টাকা পেয়েছেন সে টাকার হিসাব দেবে তো নাকি? আমি আবু তাহের খান সাহেবকে খারাপ বলবো না, কিন্তু আপনাদেরকে একটু জেনে রাখা দরকার। আমিও জানতাম না এই যে বছরে 60 লাখ বা 70 লাখ একজন বিধায়ক পায় আর 5 কোটি একজন এমপি পায়, এখানে ওর কাটমানি আছে। ওই বললাম না টাকা ছাড়বেন না, কিভাবে কাটমানি। আমি যখন কাজ দিয়েছিলাম তারপরে পরে অন্য একটা সংস্থাকে আবার আরো 8-10টা সংস্থার সাথে কথা বলেছি যারা এই কাজ করে, তার মধ্যে একজন আমাকে বলছে, ভাইয়ান আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। আমিও তখন বুঝতে পারিনি, আরে সরকারি কাজ, সরকারের টাকা, আমার জন্য আমার পার্সেন্টেজ কেন? আমি কি বলছেন? বলছে ভাইয়ান আপনি যে কাজটা দিচ্ছেন আমাকে, আমার মাধ্যমে হবে তো আমার সংস্থার মাধ্যমে হবে, আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। আমি আবার রিপিট করছি, কি বলছো ভাই, ঠিক করে বলো। তখন উনি খুলে বললো, ভাইজান এই যে এমএলএ এমপি ল্যাডের টাকাটা আসে, ওই ওখান থেকে কোনো কাজ করলে কেউ 30%, কেউ 25%, কেউ 20%, মানে 1 লাখ টাকার কাজ করলে 30,000 টাকা কোথায় যায়? এমএলএ গাঁটে ঢুকে যায়, অনেক এমএলএ গাঁট মানে পকেটে যায়, অনেক এমপির পকেটে চলে যায়। তাই আপনার জন্য কত রাখতে হবে একটু বলুন। আমি তো শুনে হয়ে গেছি, এটা কি আমার বাপের টাকা নাকি, না আমার ছাবানো মেশিন থেকে এসছে? এটা আপনার টাকা, ভোটারের টাকা, ভোটারের ট্যাক্সের টাকা এক জায়গায় যাচ্ছে, সেখান থেকে আমার হাতে দিচ্ছে, আমার হাতেও টাকা দেয়নি, আমার নামে আসছে। আমি কোনগুলো করলে ভালো হয় কথা বলি সাধারণ মানুষের সাথে। এখানে পানীয় জলের সমস্যা, এখানে লাইটের সমস্যা, এখানে পোলের সমস্যা, এখানে ব্রিজের দরকার, এখানে
জেনারেটরের দরকার, এখানে অ্যাম্বুলেন্স দরকার, সেটা লিখে ডিএম কে দিয়ে দিন, ডিএম ওই সংস্থাকে দিয়ে করায়, এতটুকুই তো। আমি তো অবাক। আমি তাকে বলেছিলাম, ভাই আমার 1 পয়সা লাগবে রে, প্রয়োজনে বলবে, আমি আমার গাঁটের টাকা, ঘর থেকে টাকা নিয়ে এসে, ফুরফুরা শেখ থেকে টাকা নিয়ে এসে উল্টে তোমাদের দেবো। কাজটা জনগণের জন্য হচ্ছে, যেন জনগণের মতো করে হয়, ভালোভাবে হয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, হাবিব ভাই 5 বছরে যেমন শুধু 25 কোটি টাকা নয়, আরো এই ডেভেলপমেন্টের জন্য, গঙ্গা ভাঙন রোধের জন্য যে টাকাগুলো আসে, বাড়ির বস্তা দিয়ে যারা এতদিন লুট করছে, সেটা বন্ধ করে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবে মাঠে ময়দানে, যেমন আইনসভার মধ্যে তেমন। যদি আপনারা আমাদের সুযোগ দেন, আমি জোর করতে পারবো না। আপনারা দেখুন, 17 বার পাঠিয়েছে, লাভটা কি হয়েছে? আজকে বামপন্থী বন্ধুরা এসে ভোট চাইছে, মোহাম্মদ সেলিম সাহেব এসে ভোট চেয়েছে। মোহাম্মদ সেলিম সাহেবদের দলকে 1980 সালে আপনারা পাঠিয়েছেন। হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, খুঁজে দেখে নিন। আমি যদি ভুল বলি বলবেন, ভাই এটা ভুল হচ্ছে, আমি ঠিকটা যেটা বলবেন সেটা আগের বক্তব্য থেকে ঠিক বলবো। 1980 সালে এখান থেকে মুর্শিদাবাদ লোকসভা থেকে মানুষেরা বামপন্থীদেরকে পাঠিয়েছে, তারপরেও সমস্যা সমাধান হয়নি কেন? আমি আপনাদের বলবো, ওই ভোটের সময় অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, কাকা জ্যাঠা মামা না মাসি পিসি, যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবেন করতে বয়ে, কিন্তু ভোট মিটে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক ভোটের সময় যেভাবে এসে আপনাদের দাঁড়ে দাঁড়ে আমাদের হাবিব শেখ ভোট চাইছে, আপনারা ভোট দিয়ে হাবিব ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনের 7 নম্বরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে শুধু এমপি হয়ে তিনি দিল্লি যাবে আসবে নয়, আপনাদেরকে বলে রাখি, দুয়ারে এমপি প্রকল্প আমরা চালু করব। যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে এসে ভোট চাইছে, মানুষকে পরিষেবা ঠিক একই ভাবে 5 বছর ধরে দেবে। আর আপনারা 1952 সাল থেকে তো অনেকের কথাই বিশ্বাস করে ভোট দিয়েছেন। একবার আমাদেরকে ভরসা করুন, একবার আমাদেরকে ভরসা করুন, যেটা বলছি সেটা কাজে বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে আর সুযোগ দেবেন না। তাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে বলবো, আমি এই জলঙ্গির, সম্ভবত জলঙ্গির কালকে কোন একটা রাজনৈতিক দলের এক মহিলা নেত্রী, এইখানে নাকি বলতে পারবো না, বড় বড় ভাষণ দিচ্ছিল, এই শাহজাহানের কথা বলছিল, শুনেছেন তো? আপনারা অনেকে শুনেননি, মিডিয়ার মাধ্যমে শুনেছেন। সন্দেশখালীর কথা বলছিল, তাই না? হ্যাঁ, যে তো সন্দেশখালীর কথা বলছিল, কত মিষ্টি মিষ্টি কথা বলছিল। তবে একটা কথা আমি বলে যাচ্ছি, এখানে বামপন্থী বন্ধুদের কেউ থাকলে পারলে আমার কথাটা কেটে দেবেন। আজকে সন্দেশখালীর যে চিত্রটা দেখছি আমরা, আজকে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়ে যে অশান্তি হয়েছে, আজকে শাহজাহানের হাত ধরে সন্দেশখালী মিনাখাতে যে অশান্তিগুলো হচ্ছে, বামপন্থীদের তৈরি করা এই অস্ত্র ওরা। শাহজাহান শেখ শওকতরা অন্য কোন দলের প্রোডাক্ট ছিল না। যেই নেত্রী বললো ওই গতকালকে সন্দেশখালীর কথা শুনিয়ে মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করছে, সেই নেত্রীরাই কিন্তু, তার দল কিন্তু শাহজাহান শওকতকে তৈরি করেছে। ওটা বাবাদের হাতে আমরা তৈরি না। এতদিন কি ছিল? ওরা ছিল লাঠিয়াল, গুন্ডা, মস্তান। মমতা ব্যানার্জি এসে ওদেরকে একটু ভালো কাপড়টা পরিয়ে দিয়েছে। কি করেছে? কাপড়টা কি, সার্টিফিকেটটা কি দিয়েছে? নেতা। এতদিন পর্যন্ত ওই নেত্রীদের দলের হয়ে লাঠিয়ালগিরি করত এই শাহজাহান শওকতরা, এখন কি হয়েছে? নেতা হয়ে লাঠিয়ালি করছে। শুধু ওপরে একটা ভালো কাপড় পরিয়ে দিয়েছে, তোর গায়ে দুর্গন্ধ আছে, কিন্তু জামা ফাটা জামা মস্তানি করেছিলিস, জামা কাপড় কেটে গিয়েছে, এখন তুই ডাইরেক্ট মস্তানি করবি না, তোকে বস বানাচ্ছি, তোকে নেতা বানাচ্ছি, তুই তো চালাদের কেনে হিংসা কর। আজকে বড় বড় কথা বলছে না সন্দেশখালী নিয়ে। এই সন্দেশখালী তো আমাদের দেখতে হতো না, এর এক মোল্লার কথা বলছে। আজকে ভাঙড়কে তো দেখতে হতো না। পঞ্চায়েতে যে মারামারি হয়েছে, যে আমাদের কর্মীকে খুন করেছে, হত্যা করেছে, ওটা তো দেখতে হতো না। যদি বামেদের হাত ধরে শওকত মোল্লার না উত্থান হতো, যদি বামেদের হাত ধরে শাহজাহানদের না উত্থান হতো, এখন মিষ্টি মিষ্টি কথা বলছে না। এগুলো ওদেরকে রেকটিফাই করতে হবে। আপনাদের বলে রাখি, বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বেশ খুব ভালো লাগে শুনতে, শুনতে তো খুব ভালো লাগে।
লড়াইটা কে করে আর কে বাঁচে? এই চটে বসে থাকা লোকেরা, এই যারা আছে এনারা লড়াই করছে, আর বাঁচছে কে? নেতা। আচ্ছা, কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবকে লড়াই করতে? এ খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? গায়ে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। 75 বছর ধরে যে রাস্তায় নিয়ে গেছে, তো এবার রাস্তাটা উল্টো দিকে আসছে, একটু অসুবিধা হতে পারে। কিন্তু আপনাদের বলে রাখি, 75 বছর ধরে ওদের কথা শুনে আপনার দাদুরা লড়াই করে, কেউ শ্মশানে গেল, কেউ কবরস্থানে গেল, কেউ জেলে পড়ছে। 75 বছর ধরে ওদের কথা শুনে আপনার বাপেরা কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, কেউ জেলে পড়ছে। এখনো চাইছে আপনাদেরকে ওই কবরে যাক, শ্মশানে যাক, জেলে পড়ুক। আর দাদু ছিল নেতা, বাবা রয়েছে নেতা, ছেলেও এখন নেতা হওয়ার দাঙ্গা করছে। ওটা আমি বন্ধ করতে চাইছি ভাই। অনেক হয়েছে, অনেক দাদুকে দিয়ে দাদুর সাথে মাথা ফাটিয়েছো, দাদুকে দিয়ে দাদুকে খুন করিয়েছো। এক দাদু জেলে আছে, আর এক দাদু শ্মশানে বা কবরস্থানে গেছে। ভুল বলছি নাকি ভাই? এই দূরের মানুষেরা ভুল বলছে নাকি? সবার দাদুর একটু খোঁজ নিয়ে দেখো তো, অমুক সাহেব জিন্দাবাদ, তমুক সাহেব জিন্দাবাদ শুধু করে গেছে। আর মারামারি করেছে, মাথা ফাটিয়েছে, কি হয়েছে? জেল খেটেছে। আর কেউ নালে মরেছে, বছরে একটা দিন এসে কি ছবি দিয়ে বলে অমুক অমর রহে বলে দিয়ে চলে গেল। আর মাটাই বলতে পারবে, বাপটাই বলতে পারবে বাকি 364টা দিন যে তার কিভাবে কাটছে। কোনো নেতাকে তার খোঁজ থাকে না। বলি আমি খারাপ, এইসব কথা বলি আইএসএফ খারাপ। আমার বক্তব্য একদম ক্লিয়ার কাট ভাই। অনেক হয়েছে মারামারি, অনেক হয়েছে হানাহানি। পেলামটা কি? শুধু এমপি করে তাদেরকে দিল্লি পাঠালাম, আর নেতার সাথে একটা করে ছবি তোলার এখন হিড়ি গেছে, ছবি তুলতে পারলাম। বা নেতা ঘাড়ে হাত দিয়ে বললো তুই আছ, আমি আছি তোর সাথে। কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভাই? এই বুথের নেতারা। আমি তো দেখছি গত কদিন আগে আরে কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের মুখপাত্র, তাপস রায় বিজেপির প্রার্থী, একটা জায়গায় বসে আছে, সেখানে মারামারি হয় না। আমি দেখেছি ছবি, আপনারাও দেখেছেন। সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমের মধ্যে বসে গল্প করছে, ওখানে মারামারি হয় না। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, দুটো বিজেপি একটা তৃণমূল, এক জায়গায় বসে কেক কাটছে, মারামারি হয় না। মারামারি কোথায় হচ্ছে? এই জলঙ্গিতে সিএ কে কেন্দ্র করে সেই সময় যে গোলাগুলি চলেছিল আমরা ভুলে যাচ্ছি না। এ মসজিদের এক মুসল্লিদেরকে হত্যা করেছিল গুলি করে, সেটা ভুলে যাচ্ছি না। তার বিচার কিন্তু হচ্ছে না। মরছে কোথায়? এই বুথের নেতারা। আর লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মোহাম্মদ সেলিম সাহেবকেও লড়তে দেখলাম না, সুজন চক্রবর্তীকেও লড়তে দেখলাম না, পার্থ চ্যাটার্জিকে লড়তে দেখলাম না, মমতা ব্যানার্জিকে লড়তে দেখলাম না, অভিষেক ব্যানার্জিকে লড়তে দেখলাম না, অধীর বাবুকে লড়তে দেখলাম না, শুভেন্দু অধিকারীকে লড়তে দেখলাম না। তারা শুধু স্লোগান দিচ্ছে আর গলা আপনারা মিলাচ্ছেন, মারামারিতে জড়িয়ে যাচ্ছেন। অনুরোধ করছে আপনাদের কাছে, ইচ্ছা হলে ভোট দেবেন, না হলে দেবেন না, জোর করব না। তবে একটা অনুরোধ, এই ভোটের জন্য সাম্প্রদায়িক বিজেপি শক্তির, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের ফাঁদে আপনারা পা দেবেন না। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের ফাঁদে আপনারা পা দেবেন না। আর যাদেরকে অলরেডি আপনারা টেস্ট করে নিয়েছেন, তাদেরকেও ভোট দেওয়ার দরকার নয়। আমার অনুরোধ, 75 বছর ধরে আপনাদেরকে শুধু লড়িয়ে দেওয়া হয়েছে, লড়াই চাই বলা হয়েছে। এবার সময় এসেছে, আপনারা হাতটা পেছন দিকে রাখুন। যে দাদা দিদি বলবে লড়াই কর, তাদেরকে বলবেন 75 বছর ধরে আমার দাদুকে লড়িয়েছো, আমার বাবাকে লড়িয়েছো, এখন আমাকে লড়াচ্ছ, আর হবে না। এইবার তুমি নেতা, তুমি একটু লড়ো, আমি পেছন দিকে হাত দিয়ে আমি দেখবো। বুঝতে পারছেন না? বলবেন আপনারা, মায়েরা তা বলবেন আপনাদের স্বামীদেরকে, আপনাদের ছেলেদেরকে, আপনাদের পরিবারের সদস্যদের বলবেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি অত বড় বড় কথা বলে একে অপরকে, কই একবার তো হাতাহাতি দেখতে পেলাম না। এই মহল্লা মসজিদ, এই মহল্লা মসজিদ 5 মিনিট আজানের পর আর বক্তব্য দেওয়ার অসুবিধা নেই তো? হ্যাঁ,
আজানের পরে বক্তব্য হবে, ভাইজান বক্তব্য রাখবে, কেউ যাবেন না, অনেক মূল্যবান কথা আছে ভাই। ভাইয়ের সাথে আছে